হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। মাইসেলফ জারিফ সিদ্দিকি অ্যান্ড ইউ আর দ্য স্টাডি হ্যাক্স। লেটস স্টার্ট। তো আজকের ভিডিওটা আমাদের হবে একটু ডিফারেন্ট টাইপ। তোমরা এতদিন স্টাডি হ্যাক্সের প্ল্যাটফর্মে ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্স বা 11-12 ম্যাথামেটিক্স আপ টু IIT JEE নিট লেভেল অবধি আমরা আপলোড করতাম বা এখনও করছি, এবং এটা আমাদের কন্টিনিউ হতে থাকবে। তো আজকের ভিডিওটা হচ্ছে তোমাদের মাধ্যমিক 2025, একদম তোমাদের আর 20 ডেজ হয়তো বাকি আছে। তো সেই মাধ্যমিক 2025-এর জন্য ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একটা সাবজেক্টটা হচ্ছে ইংলিশের ওপরে আমরা একটা আজকের কমপ্লিট সাজেশন, ঠিক আছে। তো এই কমপ্লিট সাজেশনটা আমরা আপলোড করব। তো আজকের ভিডিওটা আমি নয়, তোমাদের একদম নিউ টিচার, মানে ইংলিশেরই একজন স্পেশাল টিচার দিয়ে আজকের ভিডিওটা হবে। তো ফার্স্টে আমি ভিডিওটা স্টার্টিং করার আগে আমাদের যে নিউ টিচার এসেছেন, তো সেই স্যারের সাথে তোমাদের ফার্স্টে একটু মিট আপ করে দিতে যাই, তারপরে স্যার ভিডিওটা কন্টিনিউ করবেন আজকের। তো স্যার প্লিজ। তো স্যার এসেছেন আজকে আমাদের স্টাডি হ্যাক্সের প্ল্যাটফর্মে। ফার্স্ট স্যার আপনাকে ওয়েলকাম, ঠিক আছে। আর স্যারের নাম হচ্ছেন অনিশ মুখার্জি। স্যার হ্যাজ কমপ্লিটেড গ্র্যাজুয়েশন ইন ইংলিশ ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যান্ড মাস্টার্স ইন ইংলিশ ফ্রম রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। এবং স্যার হ্যাজ লটস অফ এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ ইংলিশ। অ্যাকচুয়ালি স্যার শুধুমাত্র 9, 10, 11, 12 না, গ্র্যাজুয়েশন লেভেল ইভেন মাস্টার্স লেভেল অবধিও স্টুডেন্ট পড়ান, এবং সেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা পড়ো তোমরা। হয়তো অনেকে স্যারকে হয়তো সোশ্যাল মিডিয়াতে আজকে হয়তো অনেকে দেখছো নতুন, কিন্তু স্যারের হয়তো অনেক আজকে দেখা যাবে যারা ভিডিও দেখছো, অনেক প্রাইভেট স্টুডেন্টরাও হয়তো যারা প্রাইভেটে স্যারের কাছে পড়ো তারাও হয়তো আজকে ভিডিওটা দেখছো। তো স্যার আপনার ছাত্ররাও আজকে দেখবেন, ঠিক আছে। তো স্যার আপনি স্টার্ট করেন। দিস ইজ হ্যালো গাইজ, গুড আফটারনুন। আজকে আমরা একটা বিষয়ের উপর আলোচনা করছি, সেটা হচ্ছে ইংলিশ। কিসের ইংলিশ? মাধ্যমিকের ইংলিশ। প্রথমেই হচ্ছে হয়তো সাবজেক্টটাকে নিয়ে অনেকের একটু ভয় লাগে যে কি আছে না আছে। মেনলি ভয় লাগে যে বিষয়টার জন্য, বিষয়টা আমাদের কাছে একটু অজানা, একটু দুর্বোধ্য সাবজেক্ট বলে। আমি বলছি যে বিষয়টাকে একদম ভয় না পেয়ে যদি খুব সহজভাবে আমরা জিনিসটাকে ভাবনা চিন্তা করি, তাহলে কিন্তু দেখা যাবে এটা আমাদের কাছে ক্লিয়ার অ্যাজ ক্রিস্টাল হয়ে যাবে, জলের মতো পরিষ্কার। যদি আমরা খুব সহজ করে ভাবি, প্রথম আমরা কোয়েশ্চেন প্যাটার্নটাকে একটু ভেবে নিই। কোয়েশ্চেনটাকে যদি আমরা 4টে পর্যায়ে ভাগ করে থাকি, প্রথম পর্যায়টা আমাদের কি হচ্ছে? নাম্বার 1, সিন প্যাসেজ। তার মধ্যে কি থাকবে? একটি প্রোজ প্লাস পোয়েট্রি। নাম্বার 2, আনসিন প্যাসেজ। নাম্বার 3, গ্রামার। অ্যান্ড নাম্বার 4, রাইটিং স্কিলস। এই 4টে পর্যায় আছে। এর মধ্যে আমি আজকে চেষ্টা করছি তোমাদের এই সিন প্যাসেজটা এবং রাইটিং স্কিলসটা নিয়ে আজকে ডিটেলসে বলে দেওয়ার। প্রথমে যদি আমরা প্রোজ এবং পোয়েট্রিটাকে নিয়ে ভাবনা চিন্তা করে দেখি, আমাদের কীরকম থাকবে? আমাদের একটা প্রোজ থেকে দেওয়া থাকবে, একটা পোয়েট্রি থেকে দেওয়া থাকবে। আমি তোমাদের প্রোজের জন্য বলতে পারি, খুব মন দিয়ে শোনো, প্রোজের জন্য তোমরা মেনলি তোমাদের যেটা আছে দ্য ক্যাট, এইটিকে খুব ভালো করে করবে। দ্য ক্যাট নামক যে গল্পটি আছে সেইটাকে তোমরা খুব ভালো করে করবে। পুরো ক্যাট গল্পটাই তোমরা ভালোভাবে পড়বে। তবে আমি তার মধ্যে বলে দিচ্ছি ইউনিট 2 এবং ইউনিট 3 এইটা খুব ভালো করে পড়বে। তাহলে ইউনিট 2 আর ইউনিট 3টা তো আমি ডিটেলসে পড়বো। যখন আমি ইউনিট 2 এবং ইউনিট 3টা ডিটেলসে পড়বো, তখন কিন্তু আমার কয়েকটা জায়গার ওপর বেশি করে ধ্যান দেওয়া থাকবে। কোন জায়গাটার উপর বেশি করে ধ্যান দেওয়া থাকবে? প্রথমে আমরা ইউনিট 2তে চলে আসছি। ইউনিট 2তে আমাদের প্রথমেই যেটা বলতে হবে, দেখবে ওখানে একটা জায়গায় দেওয়া আছে হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি বলে একটা ওখানে লাইন শুরু হয়েছে। ওই যে প্যারাগ্রাফটা টেস্ট পেপার যদি ভালো করে ফলো করো, দেখবে ওই জায়গা থেকে সিন প্যাসেজ দেওয়া আছে। এবং ওখানে কোয়েশ্চেনের যে প্যাটার্নগুলো আছে, কীরকম প্যাটার্ন দেখবে ওখানে বলা হয়, যখন পরিবারের লোকজন চা খেতে বসছে, তখন ক্যাট সেখানে কি করতে চায়? 1 নম্বর পয়েন্ট। তাহলে প্রথম কি হলো? যখন পরিবারের লোক চা খেতে বসছে, ক্যাট কি করতে চায়? প্রথম পয়েন্ট। নাম্বার 2, এই সময় পরিবারের লোক কি বলে? পুয়োর পুসি বলে একটা শব্দকে ওখানে দেখবে ইউজ করা আছে। নাম্বার 3, গেস্টের এটা পছন্দ হয় না, এবং গেস্ট কি করে? চায় ক্যাটকে কিক আউট করে দিতে, লাথি মেরে বের করে দিতে।
কিন্তু সেটা করতে পারে না। কেন পারে না? তখন সামনে বাড়ির যে মালিক সে বসে আছে। তাহলে ওখান থেকে কি পড়ে, গেস্ট কি করতে চায় কিন্তু সেটা করতে পারছে না। তখন সে কি করে না, তখন দেখবে তখন সে স্টুপস ডাউন, একটু নিচু হয়ে খাবারের একটা টুকরো দেয়। যখন এই খাবারের টুকরোটা দেয় তখন ক্যাট কিরমভাবে সেটা গ্রহণ করে, দেখবে ওখানে একটা শব্দ দেওয়া আছে মোস্ট জিঞ্জারলি, তার মানে খুব কসাসলি। ওখানে অনেক সময় দিতে পারে এই জিঞ্জারলি শব্দর বাংলা মানে এর নিয়ারেস্ট মিনিং কি। তাহলে ইউনিট 2 যেটুকুনি অংশ আমরা বুঝলাম, আবার বলে দিচ্ছি, ইউনিট 2তে ওই অংশটা হোয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি, যখন পরিবারটা চা খেতে বসে। তাহলে প্রথম সেখানে কি করছি, যখন চা খেতে বসে ক্যাট সেখানে কি করে, ক্যাট সেখানে আস্তে আস্তে আসে। 2 নাম্বার কি, ক্যাটস কি করতে চায় না, ক্যাটস চায় যে পরিবারের লোকজন তাকে কিছু দেয়। সেই সময় ক্যাটের আচরণটা কীরকম বলা হয়, একটা শব্দ দেওয়া থাকে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল। এই শব্দটা দেখবে টেস্ট পেপারের 10টা পেজের মধ্যে 9টা পেজে রয়েছে। দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট অন দ্য টেবিল, যে টেবিলের ওপর যে গেস্ট রয়েছে তার কাছে সে খুব ভদ্রভাবে থাকে। কেন ভদ্রভাবে থাকে প্রশ্ন, ভদ্র থাকে কারণ দেখো ওখানে একটা অপশান দেওয়া থাকবে, ওই গেস্টকে ইজ অফার্ড হোয়াট ইজ বেস্ট, সবচেয়ে ভালো খাবারটা দেওয়া হয়। তখন ক্যাট কি চায় না, ক্যাট চায় গেস্ট সেখান থেকে একটু কোনো কিছু জিনিস দিক। পরের প্রশ্ন 4 নাম্বার কি, গেস্ট চায় না সেটা দিতে। 5 নম্বর প্রশ্ন, গেস্ট কি করতে চায়, গেস্ট চায় টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, গেস্ট ক্যাটটাকে লাথি মেরে জানলা দিয়ে বের করে দিতে। 6 নম্বর প্রশ্ন, গেস্ট কি সেটা করতে পারে, গেস্ট করতে পারে না। তখন সে কি করে, তখন সে খুব হাতটা নিচু করে তাকে বিরক্তি সহকারে একটা খাবার দেয়। 7 নম্বর প্রশ্ন, ক্যাট তখন কি করে না, ক্যাট তখন সেটা মোস্ট জিঞ্জারলি সাবধানতার সাথে সেটা গ্রহণ করে। ইউনিট 2 এই অংশটুকুনি যদি দেখা হয় এটাই যথেষ্ট। এবার ইউনিট 3, ইউনিট 3টা হলো, এটা হলো প্রথমে চা খাবার গল্প। এবার চাটা যখন শেষ হয়ে গেল, হোয়েন দ্য ফ্যামিলি ফিনিশ টি, যখন চাটা শেষ হয়ে গেল এবং তারপরে কি করলো, তারা ঘর থেকে বেরিয়ে চলে গেল, তখন ক্যাট কি করে। 1 নাম্বার। 2 নাম্বার, ক্যাট বাড়ির ছাদেতে গিয়ে কি করে, দেখবে ওখানে একটা জায়গা দেয়া আছে, সে তার নখগুলোকে চুল মানে ভালো করে ঘষে, এটা দেখার জন্য টু সি ইফ ইজ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, এই অপশানটা ওখানে দেওয়া থাকবে। এটা দেখার জন্য যে তার প্রত্যেকটা মাসেল কি পূর্ণ ওয়ার্কিং অর্ডারের মধ্যে রয়েছে। তোমরা বইয়ে বুঝতে পারবে, বইটা দেখবে বুঝতে পারবে। এখানে আবার একটা জায়গা দেওয়া আছে, ক্যাটসের এই আচরণটাকে কিসের সাথে তুলনা করা হয়, মোস্ট ইম্পর্টেন্ট আর্থার নাইটের সাথে তুলনা করা হয়, এই অপশানটা দেওয়া থাকবে। আর একটা জায়গা দেওয়া থাকবে যে ক্যাট সেই যে বাড়িতে থাকে সেই বাড়ির লোকজন চলে গেলেও সেই বাড়িটা সে ত্যাগ করতে চায় না। সেখানে যে প্রশ্নটা থাকে, ক্যাটসের পছন্দসই জায়গা কোনটা, ওই সাবআরবান ভিলাটা, দেখা যায় যে ব্যাকওয়ার্ডের ওই সাবআরবান ভিলাটা সেটা হচ্ছে তার পছন্দের জায়গা। তাহলে ইউনিট 3তে আমরা কি দেখলাম, চা খাবার জায়গাটা হয়ে গেল। চা খাবার পরবর্তী ক্ষেত্রে ক্যাটসের যে আচরণ, কি ক্যাটসের আচরণ না, দেখতে পাই ক্যাটস কি করছে, যখন তারা গেস্ট যখন ঘর ছেড়ে দিয়ে চলে যাচ্ছে তখন সে ক্যাট কি করে, ক্যাটস তখন আস্তে আস্তে বেরিয়ে যায়, গিয়ে কি করে ছাদের মধ্যে দেখে নেয় এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, প্রত্যেকটা মাসেল তার ঠিক ওয়ার্কিং অর্ডারের মতো আছে কিনা। এখানে ক্যাটসের এই আচরণকে কিসের সাথে তুলনা করা হয়, আর্থার নাইটের সাথে তুলনা করা হয়। ক্যাটসকে কেন কি বলা হলো না, এখানে দেখা গেল পরিবারের লোকজন বাড়ি ছেড়ে চলে গেলেও ক্যাটস কিন্তু যেতে চায় না। এই অংশটুকুনিকে যদি মাথায় রেখে চলে যাওয়া যায়, আমি নিশ্চিত এখান থেকে 100% কমন, এর বাইরে আর কিছু দেবে না। এটা হলো ক্যাট। এর সাথে নাম্বার 2 টেস্ট পেপারে দেখবে বহু জায়গায় দেওয়া আছে পাসিং অ্যাওয়ে অফ বাপু। পাসিং অ্যাওয়ে অফ বাপুতে ইউনিট 1টা যতটা না বেশি ইম্পর্টেন্ট, ইউনিট 2টা তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। প্রথমেই যেটা হচ্ছে গান্ধীজির ফিউনারাল প্রসেশন, ভেরি মাচ ইম্পর্টেন্ট। গান্ধীজির ফিউনারাল প্রসেশনটা কিভাবে হয়েছিল, লোকজন কিভাবে রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়েছিল এবং কেন ওই গান্ধীজির ওই ফিউনারাল প্রসেশনটাকে বলা হয়েছে অ্যাগোনাইজিং ওয়াক। ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভালো করে মাথায় রাখবে কেন ওটাকে অ্যাগোনাইজিং ওয়াক বলা হয়েছে। ফিউনারাল প্রসেশনটার বর্ণনা এবং যে ফিউনারাল প্রসেশনটা করা হচ্ছিল সেই ট্রাকটাকে যে ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেটাকে ডেকড উইথ ফ্লাওয়ার, ফুল দিয়ে যে সাজানো হয়েছিল সেটা খুব ইম্পর্টেন্ট। তারপরে ওখানে একটা লাইন দেওয়া আছে ওয়াকিং উইথ বাপু হ্যাজ এ স্পেশাল মিনিং, ভেরি মাচ ইম্পর্টেন্ট লাইন। কেন বাপুর সাথে হাঁটাটার একটা আলাদা মিনিং বলা হয়েছে।
এখানে আরও একটা জিনিস পাবে, রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, যে আমরা বাপুজির সাথে ইন্ডিয়ার যে রিসেন্ট হিস্ট্রি, রাফ এবং স্মুথ ইতিহাসে আমরা অনেক হেঁটেছি, কেন বলা হয়েছে। ওয়াকিং ইজ টু মেক স্লো প্রোগ্রেস, ভেরি মাচ ইম্পর্টেন্ট। কেন ওয়াকিং বলতে ওয়াকিংকে এত স্লো প্রোগ্রেস হিসাবে মনে করা হয়েছে, এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, এটা ইউনিট 2-তে পেলে। ইউনিট 3-তে পাবে ম্যাজিক সার্কেল। ম্যাজিক সার্কেল বলতে কি বোঝানো হয়েছে, মাই ম্যাজিক সার্কেলটা ভ্যানিশ কেন মনে হলো। আবার ওখানে দেখবে ইউনিট 3-তে চলে আসার পর বলা হচ্ছে আমি ফিরে এসে আমার মনে হলো আই ফেল্ট অ্যাট সি, আমি যেন সমুদ্রের জলে পড়ে গেছি। এটা কেন কথা বলা হলো। এবং মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, আমার ভ্যালুগুলো এতটা কমজোরি নয়। আর ওখানে একটা জিনিস দেয়া হয়, গান্ধীজি টুক দ্য অনলি কমন প্লেস থিং, গান্ধীজি কেন সাধারণ জিনিসগুলোকে নিয়েছেন। তাহলে আবারও আমি বলে দিচ্ছি, তাহলে গান্ধীজির ফিউনারাল প্রসেশন প্রচণ্ড ইম্পর্টেন্ট। কেন গান্ধীজির সাথে হাঁটাটাকে অ্যাগোনাইজিং বলা হয়েছে, প্রচণ্ড ইম্পর্টেন্ট। যে ট্রাকে করে যাওয়া হচ্ছিল সেই ট্রাকটার বর্ণনা, এবং পিপল ইন দ্য ট্রেন স্যাং ভজন, কেন পিপলরা সেই ট্রেনের মধ্যে ভজন গাইছিল, টু ফিল গান্ধীজিস প্রেজেন্স, গান্ধীজির অনুভূতিটাকে পাওয়ার জন্য, অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস, সেই ফ্লাওয়ার এবং সংসের মধ্যে দিয়ে। এবং তারপরে যখন ওখানে আমরা নাবার পর কি হলো, ওই যে এলাহাবাদের গঙ্গায় সেই চিতাভস্মটাকে বিসর্জন দেওয়া হলো সেইটা। তারপরে বলা হলো ব্যাক ইন ক্যালকাটা, কলকাতায় ফিরে এসে আমার মনে হলো আই ফেল ডিপ অ্যাট সি, আমি যেন জলের মধ্যে পড়ে গেছি। কেন আমার মনে হলো যে এটা হলো। এবং সেখানে আরও একটা কথা বলা হয়েছিল, ম্যাজিক সার্কেল, গান্ধীজির যে আমাদের প্রতি প্রভাবটা, সেটা একটা জাদুবৃত্ত, সেই জাদুবৃত্তটা ভ্যানিশ হয়ে গেল। তাহলে কি আমরা সেইটা নিয়ে বসে থাকবো না। তারপরে সেখানে বলা হয়েছে মাই ভ্যালুজ ওয়ার নট সো উইক, আমার তো অস্তিত্ব এতটা কমজোরি নয়। গান্ধীজি তো আমাকে শিখিয়েছেন যে তার যে স্টাফটা, তার যে পতাকাটা, সেটাকে আমাদের বিয়ার করতে হবে, আমরা হচ্ছি তারই পতাকা বাহক। সেই যে কথাটা এখানে তিনি বলেছেন, এটা বলা হয়েছে। তিনি আমাদের শিক্ষা দিয়েছেন রাফ অ্যান্ড স্মুথ অফ ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রি, ইন্ডিয়াস রিসেন্ট হিস্ট্রির মধ্যে দিয়ে যে রাফ এবং স্মুথ কেন এটা বলা হয়েছে, এই প্রত্যেকটা লাইনের কি মিনিং, এটাকে খুব ভালো করে তোমরা দেখবে। সাধারণভাবে হয়তো দেওয়া থাকবে ওপরে কিছু ড্যাশ পূরণ, কিছু টিক মার্ক, কিন্তু তার সাথে হয়তো একটা দুটো কোয়েশ্চেন এরকম দিলেও দিতে পারে। যে লাইনগুলো আমি বলে দিলাম, এই লাইনগুলোকে বইয়ে আন্ডারলাইন করে রেখো, এখান থেকেই কোয়েশ্চেন আসবে। তাহলে প্রথম হলো প্রোজ, যে প্রোজে আমি তোমাদের বলে দিলাম দ্য ক্যাট, ইউনিট 2 অ্যান্ড ইউনিট 3 ইজ ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2, পাসিং অ্যাওয়ে অফ বাপু, এরও ইউনিট 2 অ্যান্ড ইউনিট 3 খুব ইম্পর্টেন্ট। আর একটা কথা এখানে বারবার বলে দিই, এখানে রাইটার, ন্যারেটার বলতে কাকে বোঝানো হয়েছে, বারবার বলছি, এখানে কিন্তু দুটো জিনিস বলা হয়েছে। ন্যারেটার মানে নয়নতারা শ্রীগাল যিনি আমাদের বলছেন সেইটা, পদ্মশ্রী কিন্তু নয়। এখানে একটা অপশানে দেওয়া থাকে হু ইজ পদ্মশ্রী, পদ্মশ্রী ইজ নাইডুস ডটার, নাম্বার 1। এবং কখন সকলে একটু শান্ত হলো, যখন ওখানে বলা হয়েছে হোয়েন পদ্মশ্রী ডিক্লেয়ার দ্যাট উইল ওয়াক উইথ বাপু, আমরা বাপুর সাথে হাঁটবো, এই জায়গাটাকে মাথায় রেখে দিও তোমরা। তাহলে ক্যাট হয়ে গেল, পাসিং হয়ে বাপু বলে দিলাম। এরপর কবিতার মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্নেল। ধরে নাও এসে বসে আছি, স্নেলের মধ্যে দ্য স্নেল স্টিক্স ক্লোজ কেন বলা হয়েছে, টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, দ্য স্নেল স্টিক্স ক্লোজ নট ফিয়ার টু ফল, কেন এইটা বলা হয়েছে, নাম্বার 1। নাম্বার 2, বলা হয় স্নেলের যে বাড়িটা, wherever he dwells alone except himself has chattels none, এখানে বলা হয় যে স্নেলের বাড়িটা কি তার থেকে ইনসেপারেবল, তার কি এটা আলাদা, এখানে অপশানে দেওয়া থাকে। চ্যাটেলস মানে কি বোঝানো হয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। তারপরে ওখানে বলা হয় ইমিনেন্ট ডেঞ্জার, একটা ইমিনেন্ট ডেঞ্জার, অবশ্যম্ভাবী বিপদ, এইটা বলতে কি বোঝানো হয়েছে, ভেরি মাচ ইম্পর্টেন্ট সেলফ কালেক্টিং পাওয়ার, সেলফ কালেক্টিং পাওয়ার বলতে কি বোঝানো হয়েছে। আর একটা এমসিকিউতে বারবার দেয়, টেস্ট পেপারে 10টা পেজের মধ্যে 9টা পেজে আছে, এখানে স্নেলকে কিসের সাথে তুলনা করা হচ্ছে, লাইক দ্য হারমিট, প্রচণ্ড ইম্পর্টেন্ট যে স্নেলকে এখানে কার সাথে তুলনা করা হচ্ছে, লাইক এ হারমিট, এটা স্নেলের খুব ভালো করে দেখো। আর হোয়াট ইজ দ্য সিম্বল অফ স্নেল, স্নেল এখানে কিসের কথা বলা হয়, সেক্লুশন, এই শব্দটা অপশানের মধ্যে দেওয়া থাকবে। স্নেল হচ্ছে সেক্লুশন, নিজেকে গুটিয়ে রাখার যে একটা বিষয়। এরপরে আমরা পাবো ফেবল, ফেবলটার মধ্যে হোয়াট ইজ কল্ড লিটিল প্রিক, ডেসক্রিপশন অফ দ্য লিটিল প্রিক, ট্যালেন্টস ডিফার অল ইজ ওয়েল, ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর একটা দেয়
একটা মাউন্টেন কি করতে পারে আর একটা স্নেল কি করতে পারে না, একটা স্কুইরেল কি করতে পারে না, সরি বলায় ভুল হয়ে গেল, একটা স্কুইরেল কি করতে পারে না, একটা মাউন্টেন কি করতে পারে। দেখো এখানে সবাই করবে মাউন্টেন ক্যান ক্যারি ফরেস্ট, মাউন্টেন জঙ্গলকে বহন করতে পারে, আর স্কুইরেল কি করে ক্র্যাক নাট কিন্তু ক্যারি ফরেস্ট করতে পারে না। এটার সাথে এটা বলতে হয়, এটার সাথে এটা বলে দিত, এটা সবাই একটা লেখে, এর সাথে কিন্তু লিখবে দ্য মাউন্টেন ক্যান মেক এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক, একটা মাউন্টেন একটা খুব সুন্দর স্কুইরেলের যাবার রাস্তা করে দেয়। হোয়াট দ্যাট দ্য স্কুইরেল ক্যান নট, স্কুইরেল কিন্তু কিছু করতে পারে না। একটা শব্দ এখানে ব্যবহার করা দরকার, তোমরা একটা অ্যাডজেক্টিভ এখানে ব্যবহার করতে পারো। এখানে বলা হয় যে কার সাথে কার এখানে তুলনা করা হয়েছে, তোমরা এখানে ইউজ করতে পারো এই জাইজেন্টিক মাউন্টেন, মাউন্টেনের আগে এই শব্দটা ইউজ করবে দ্য জাইজেন্টিক মাউন্টেন, আর স্কুইরেলের আগে একটা অ্যাডজেক্টিভ ইউজ করবে রলি পলি স্কুইরেল। রলি পলি মানে হচ্ছে পাতি চলতি, বাংলায় বলা হয় গুড় গুড় খুরখুর করে চলে যাওয়া। এই যে একটা দুটো জিনিস, এটাকে একটা বিষয়। আর একটা হচ্ছে হাফসো স্প্রাই, এখানে হাফসো স্প্রাই শব্দটা কেন ব্যবহার করা হয়েছে, লিটিল প্রিক কেন বলা হয়েছে, সো স্প্রাই শব্দটা কেন ইউজ করা হলো, ট্যালেন্টস ডিফার বলতে কি বোঝানো হয়েছে, ট্যালেন্টস ডিফার অল ইজ ওয়েল টোটাল বোঝাতে কি বর্ণনা করা হয়েছে, মাউন্টেন কি করতে পারে স্কুইরেল কি করতে পারে না সেটা কি বলা হয়েছে, এই যে বিষয়টা, এইটা হলো এখানকার মধ্যে ইম্পর্টেন্ট একটা বিষয়। তাহলে এটা প্রোজ তোমরা বুঝতে পারলে। আবারও বলে দিলাম, প্রোজের দ্য ক্যাট, মোর স্পেশালি ইউনিট 2 অ্যান্ড ইউনিট 3 যে প্যারাগ্রাফগুলো বললাম সেইটা, গান্ধীজি ইউনিট 2 অ্যান্ড ইউনিট 3, আর ইউনিট 1-এর খানিকটা অংশ যে পদ্মশ্রীকে এবং ন্যারেটারকে, এই জায়গাটা, স্নেলের যে অংশগুলো বললাম সেইটা, ফেবেলের যে অংশগুলো বললাম সেইটা। পরে তোমরা এর রিটেন এটাও পেয়ে যাবে, তোমরা একটু খেয়াল রেখো, পেয়ে যাবে এটা গেল আমাদের প্রথম সিন প্যাসেজটা। তাহলে সিন প্যাসেজ আমি যেগুলো বললাম, এই সিন প্যাসেজ যদি এগুলো আমাদের খুব ভালো করে করা হয় তাহলে নিশ্চিত তোমাদের সিন থেকে আর কোনো অসুবিধে হবে না। আর আমি যেটা বললাম সেটা ভালো করে মাথায় নিয়ে তোমার কাছে যে টেস্ট পেপারটি আছে, আমি কাউকে স্পেশালাইজড করবো না, যে টেস্ট পেপার আছে, যে কোনো টেস্ট পেপার তোমার কাছে একটি আছে, তার যে কোনো একটি পেজ খুলে তুমি দেখে নাও, তুমি দেখবে এই প্রশ্নগুলোই পাচ্ছ, এগুলোই পাবে, এবং ডেফিনেটলি তুমি পরীক্ষার খাতাতেও এই প্রশ্নগুলোই পাবে, মিলিয়ে দেখে নিও। এরপরে তাহলে সিনের ব্যাপারটা আমাদের মিটল। এরপরে আমরা চলে আসছি মোস্ট ইম্পর্টেন্ট রাইটিং সেকশন, যেটা 30টা নাম্বার আছে, যেটা নিয়ে অনেকের একটা ভয় থাকে। প্রথমেই আমি বলে দিই, রাইটিং মানে কিন্তু মুখস্থ করে লেখা যাবে না। আমি মুখস্থ করে রাইটিং লেখা অপছন্দ করি, আমার ছাত্রছাত্রীদেরকেও আমি সেটাকে করতে দিই না, চরমভাবে নিষেধ করি। কিছু প্যাটার্ন আছে, সেই প্যাটার্নের ওপর রাইটিং করা যায়, পরে সময় সুযোগ হলে হয়তো অন্য কোনো দিন তোমাদের বলে দেব। কিন্তু আজকে মোটামুটি যেহেতু অল্প সময় আছে, রাইটিংয়ের ক্ষেত্রে যে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট বলে এবারে আমার মনে হয়েছে আমি সেগুলো বলেছি। প্রথমেই আমার মনে হয়েছে এবারে প্যারাগ্রাফ, আমি এবারে রাইটিংটিকে কতগুলো পর্যায়ে ভাগ করেছি, প্যারাগ্রাফটিকে আবার একটি সাব পর্যায়ে ভাগ করেছি, বায়োগ্রাফি। এছাড়া আমি লেটারটিকে দুটো পর্যায়ে ভাগ করেছি, একটা হচ্ছে এডিটোরিয়াল লেটার, একটা হচ্ছে অফিসিয়াল লেটার। নাম্বার 3 প্রসেস, নাম্বার 4 স্টোরি, এটাকে আমার ভাগ করা হয়েছে। প্যারাগ্রাফের ক্ষেত্রে প্রথমেই আমি যেটা বলছি একটু তোমরা নোট ডাউন করে নিও। প্রথমেই হচ্ছে আর্লি মর্নিং এক্সারসাইজেস, সকালবেলা উঠে যোগ ব্যায়াম, এটার সাথেই ভ্যালু অফ ফিজিক্যাল এক্সারসাইজেস একই হবে, ভ্যালু অফ হেলথ একই হবে, হেলথ ইজ ওয়েলথ একই হবে, যাই বলুক না কেন। নাম্বার 2 এক্সেসিভ ইউজ অফ সোশ্যাল মিডিয়া অ্যামং দ্য স্টুডেন্ট, সোশ্যাল মিডিয়ার ব্যাপক পরিমাণে ব্যবহার, এক্সেসিভ ইউজ অফ দ্য অ্যাডিকশন অফ অনলাইন গেমস একই, অনলাইন গেমসের প্রতি ছেলে মেয়েদের যে অ্যাডিকশন এবং মোবাইলের যে অ্যাডিকশন, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা। নাম্বার 3 ভিজিট টু এ প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, তুমি কোনো একটা ঐতিহাসিক স্থানে বেড়াতে গেছো সেইটা। নাম্বার 4 পলিউশন টোটাল, এর সাথেই করবে গ্রোয়িং মোর ট্রিজ, কীভাবে আমরা গাছ বাঁচাতে পারি, ডিফরেস্টেশন গাছ ধ্বংস, অ্যাফরেস্টেশন গাছ বসানো ইত্যাদি। নাম্বার 5 ওয়াটার কনজারভেশন, জল সংরক্ষণ, এবং এর সাথে এক্সেসিভ ডেপ্লেশনস অফ গ্রাউন্ড ওয়াটার, প্রচুর পরিমাণে ভূমি থেকে জল তুলে নেওয়া হচ্ছে, এই যে শর্টেজ অফ ওয়াটার, এইটা আমাদের মাথায় রাখতে হবে। নাম্বার 6 একটু কঠিন, তবে আমার মনে হয়েছে একটু দেখে রাখতে পারো, কমিউনাল হারমোনি, সাম্প্রদায়িক সম্প্রীতি, যদিও এটা 11-12-এর জন্য খুব ইম্পর্টেন্ট, হয়তো 10-এ অতটা আসে না,
তবু সময় সুযোগ করে জাস্ট একটু চোখ বুলিয়ে রেখো। প্রত্যেকটার ক্ষেত্রেই বলছি মুখস্থ করতে যেও না, পয়েন্টগুলোকে মাথায় চক আউট করে রেখো। ঠিক আমি কোন কোন পয়েন্টের ওপর লিখতে চাইছি সেগুলোকে যদি আমি পরপর এরকম পয়েন্ট মতো করে রাখি, সেগুলোকে আমার নিজের মতো করে যদি আমি সাজাই তাহলেই যথেষ্ট। এবার হচ্ছে বায়োগ্রাফি। বায়োগ্রাফির ক্ষেত্রে আমি বলছি বায়োগ্রাফি লেখার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, একটা নির্দিষ্ট ছক আছে, যে ছকটি আমি পরে তোমাদেরকে অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দিয়ে দেবো কী করে বায়োগ্রাফি লিখতে হয়, তোমরা সেটা পেয়ে যাবে। তবে এই বায়োগ্রাফি লেখার ক্ষেত্রে আমি বলছি কয়েকটা বায়োগ্রাফির কথা। নাম্বার 1 রতন টাটা, খুব ইম্পর্টেন্ট। নাম্বার 2 এবার যদি আমরা দেখি 200 ইয়ার্স অফ মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্তের 200 বছর এবং 100 বছরের সলিল চৌধুরী এবং মোহাম্মদ রফি, এদের হচ্ছে 100 বছর। অতএব তোমরা দেখো মাইকেল মধুসূদন দত্তটা যদি তুমি বায়োগ্রাফিতে করে রাখো, উনি একজন লেখক, অতএব যে কোনো লেখককে যদি ওই জায়গায় ফেলা হয় তুমি সেভাবেই করবে। বায়োগ্রাফির প্যাটার্ন যেটি দেয়া থাকবে সেখানে তোমায় কিচ্ছু করতে হবে না, সেখানে তোমার কাজ হচ্ছে শুধু পয়েন্টগুলো দেখে ওই ড্যাশটিকে পূরণ করে দেওয়া, যেটা তোমাদের দেয়া হবে। তোমরা দেখবে তোমরা একটা পরিষ্কার পরিচ্ছন্ন বায়োগ্রাফি লিখতে পারবে এবং যার ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন সুন্দর করেই দেওয়া থাকবে। একটু দেখো চ্যানেলটায় তোমরা পাবে। এরপরে সলিল চৌধুরী 100 ইয়ার্স, মোহাম্মদ রফি 100 ইয়ার্স, এটা গেল তোমার বায়োগ্রাফি। এরপরে চলে আসছি আমরা লেটার। লেটারকে আমি দুটো ভাগে ভাগ করেছি। নাম্বার 1 এডিটোরিয়াল লেটার। এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রেও আমি বলছি শোনো, যে কোনো এডিটোরিয়াল লেটার কিভাবে লিখতে হয় তার প্যাটার্নও আমি দিয়ে দেবো, যে প্যাটার্নে তার ইন্ট্রোডাকশন, বডি এবং কনক্লুশন পরিষ্কার দেওয়া থাকবে। তোমরা সেখানে বুঝতে পারবে যে এই ইন্ট্রোডাকশনটা আমার গড়াই থাকবে। তোমায় শুধু বডিতে 2-3টে ওয়ার্ড বা 2-3টে বাক্য নিজের মতো লিখতে হবে, কনক্লুশনও দেওয়া থাকবে। তাহলে তোমার হাফ কাজটা করে দেওয়া থাকবে, শুধুমাত্র এই অংশটা বুঝে তোমায় মাঝে 2-3টে লাইন লিখে নিলেই যথেষ্ট। ক্লিয়ার? সেখানে আমি যেটা বলেছি প্রথম হচ্ছে ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকার। প্রচণ্ড পরিমাণে লাউড স্পিকারের ব্যবহার, মোর স্পেশালি ডিজে বক্সেস। এখানে ডিজের যে ব্যবহার, এতে সবটাই পাবে। ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, বয়স্ক ব্যক্তিদের কষ্ট হচ্ছে, আমাদের যারা অসুস্থ তাদের কষ্ট হচ্ছে, হসপিটাল নার্সিংহোমের সামনে অসুবিধে হচ্ছে, আমাদের কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, ইকোসিস্টেম ড্যামেজ হচ্ছে, সবটাই নিয়ে আমাদের বলা হচ্ছে। নাম্বার 2 ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। তোমার এলাকায় অনিয়মিত জঞ্জাল সাফাই, এর ফলেই ইনস্যানিটারি কন্ডিশন। তোমার এলাকায় যে একটা অস্বাস্থ্যকর পরিবেশ, যাই বলুক না কেন উত্তর এক। নাম্বার 3 পলিথিন ব্যাগের কুফল, প্লাস্টিক অর পলিথিন। নাম্বার 4 রোড অ্যাক্সিডেন্ট, more specially due to the excessive use of mobile phone while driving car or bike or anything else। যা কিছু যখন তুমি কোনো কিছু চালাচ্ছ সেই সময় মোবাইলের অ্যাডিকশানের প্রতি তোমার যে প্রচণ্ড অ্যাক্সিডেন্ট বাড়ছে সেইটা। এরপরে হাই প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস, যদি এর সাথে বলে মেডিসিন সেটাও একই ক্ষেত্রেই ব্যবহার হবে। এসেন্সিয়াল কমোডিটিস হলেও যা হবে মেডিসিনেও তাই। এক্সেসিভ ইউজ অফ গ্রাউন্ড ওয়াটার, আগেই বলেছি প্রচণ্ড পরিমাণে ভূমি থেকে জল তুলে নেওয়া হচ্ছে সেইটা। তাহলে এডিটোরিয়াল লেটারে কী পেলাম? ইনডিসক্রিমিনেট ইউজ অফ লাউড স্পিকার, লাউড স্পিকারের যথেচ্ছ ব্যবহার এবং তার সাথে ডিজের ব্যবহার প্রচণ্ড সমস্যা তৈরি করছে। ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজের অনিয়মিত সাফাই এবং তার ফলে তোমার মধ্যে যে একটা ইনস্যানিটারি কন্ডিশন তৈরি হচ্ছে সেইটা। রোড অ্যাক্সিডেন্ট ডিউ টু এক্সেসিভ ইউজ অফ মোবাইল ফোনের এরকম যথেচ্ছ ব্যবহারের জন্য। হাই প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিস, নিত্য প্রয়োজনীয় জিনিসের প্রচণ্ড দাম, মেডিসিন থেকে শুরু করে প্রয়োজনীয় জিনিসগুলো। এক্সেসিভ ইউজ অফ গ্রাউন্ড ওয়াটার। আর একটা কথা বলে রাখা দরকার, প্যারাগ্রাফের ক্ষেত্রে একটু সেলফ ডিফেন্স, নিজেকে একটা প্রতিরক্ষার যে ব্যাপার সেটা একটু দেখে রাখতে পারো। অফিসিয়ালের ক্ষেত্রে এনি কাইন্ড অফ লস, বাইসাইকেল হতে পারে, মোবাইল ফোন হতে পারে, অ্যাডমিট কার্ড হতে পারে, যা কিছু, সেটারও একটা প্যাটার্ন কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের আমি দিয়ে দেবো অফিসিয়াল কী করে লিখতে হবে যে কোনো কিছু। আর একটা আমি করেছি সেট আপ এনি অ্যামিউজমেন্ট পার্ক। তোমার এলাকায় একটা পার্কের দরকার, গ্রামের বয়স্ক মানুষদের জন্য, বাচ্চাদের জন্য একটা অ্যামিউজমেন্ট পার্কের দরকার, সেই জন্য একটা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানকে একটা চিঠি দেওয়া। তাহলে এটা গেল লেটার। এরপরে আমি কিছু প্রসেস রাইটিং বলেছি। প্রসেস রাইটিংয়ের মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে স্কুল ম্যাগাজিন,
পাবলিকেশন অফ দ্য স্কুল ম্যাগাজিন। নাম্বার 2, প্রসেস রাইটিং তোমরা জানো যে কিভাবে করতে হয়, তবে আমি তোমাদের বলি প্রসেস রাইটিং সাধারণভাবে তোমরা শুরু করে দাও অ্যাট ফার্স্ট। ধরো একটা আমি তোমাদের বলছি ম্যাঙ্গো পিকল, তোমরা শুরু করছো অ্যাট ফার্স্ট ম্যাঙ্গো পিকল, অ্যাট ফার্স্ট ম্যাঙ্গোজ আর বট ফ্রম দ্য মার্কেট ইত্যাদি। আমি বলি প্রথমে একটা দুটো লাইন একটা ইন্ট্রোডাকশন দাও। তুমি ধরো ম্যাঙ্গো পিকলের ক্ষেত্রে তুমি একটা এরকম ইন্ট্রোডাকশন দিলে যে ম্যাঙ্গো পিকল ইজ এ মাউথ ওয়াটারিং অ্যাপিটাইজার, যে ম্যাঙ্গো পিকল হচ্ছে একটা জিভে জল আনা জিনিস। উই ক্যান ইউজুয়ালি ইউজ ম্যাঙ্গো পিকল, আমরা সাধারণভাবে ম্যাঙ্গো পিকলটা ব্যবহার করি একটা বার ব্রেকফাস্টে উইথ হট পারাঠাস, গরম পারাঠার সাথে। মেকিং ম্যাঙ্গো পিকল ইজ নট এ ভেরি ডিফিকাল্ট ওয়ান, ম্যাঙ্গো পিকল তৈরি করাটা খুব কঠিন নয়। ফলোয়িং ইজ দ্য প্রসেস, নিচে হয়তো প্রসেসগুলো দেওয়া রয়েছে টু লেট আস নো, যেটা আমাদের জানায় হাউ ম্যাঙ্গো পিকল ইজ প্রডিউসড, কী করে ম্যাঙ্গো পিকল তৈরি হচ্ছে বলে এবার তুমি অ্যাট ফার্স্ট ইত্যাদিতে লেখো। দেখো প্রথমে স্টার্টিংটা তোমার একটা ইমপ্রেশন তৈরি করবে যে না ছেলেটা কিছু জানে। ঠিকভাবে এইভাবেই প্রসেসের ক্ষেত্রে তোমরা এটা ব্যবহার করো। প্রসেসে প্রথমে আমরা বলেছি স্কুল ম্যাগাজিন, কী করে স্কুল ম্যাগাজিন তৈরি হয়। নাম্বার 2, কনস্ট্রাকশন অফ এনি বিল্ডিং, কী করে একটা বিল্ডিং তৈরি হবে, এটা টেক্সচুয়াল রাইটিং। নাম্বার 3, প্রিপারেশন অফ মাস্টার্ড অয়েল, মাস্টার্ড অয়েল কী করে আমি তৈরি করব। নাম্বার 4, খুব দারুণ টপিক, হাউ টু স্কোর গুড মার্কস, আমি কি করে ভালো নম্বর তুলব, দেখা একদম সম্পূর্ণ নতুন রকম এটা লেখা। নাম্বার 5, ওরাল রিহাইড্রেশন সলিউশন, ওআরএস কী করে তৈরি হচ্ছে। নাম্বার 6, হাউ ইলেকশন ইজ কন্ডাক্টেড, কী করে ইলেকশন তো হচ্ছে। নাম্বার 5, প্রিপারেশন অফ পেপার। নাম্বার 6, প্লাস্টিক রিসাইকেল, কী করে প্লাস্টিকটাকে আমরা নতুন করে পুনর্ব্যবহার করব। নাম্বার 7, ফ্লাওয়ার গার্ডেন, আমার বাড়ির সামনে আমি এক টুকরো বাগান করব। আর গ্রোয়িং, আর একটা নতুন জিনিস পাওয়া যায়, হাউ এ প্ল্যান্ট গ্রোজ, কী করে একটা গাছ বেড়ে উঠছে। মোটামুটি যদি এগুলোকে তোমরা দেখো আমি নিশ্চিত তোমরা এর মধ্যে থেকেই পাবে। দেখো এগুলো হলো প্রসেস। স্টোরি অনেকগুলোই স্টোরি আছে, আমি তার মধ্যে তোমাদের বলে দিচ্ছি। দেখো স্টোরিগুলোর সবকটা আমাদের পক্ষে লেখা সম্ভব হয়নি, আমি এই জন্য স্টোরিগুলোকে মেনলি আমি পেজ মার্কিং করে রাখা আছে, আমি তোমাদের বোর্ডেতে লিখে দিচ্ছি, তোমরা কপি করে নিতে পারো বা পরে তোমরা পেয়েও যাবে, এই ডেসক্রিপশানে সেইটা দেওয়া আছে। আমি পর্ষদ থেকে এবং এবিটিএ থেকে কিছু পেজের স্টোরি আমি মার্কিং করে রেখে দিয়েছি। প্রথমে আমি তোমাদের পর্ষদরা বলছি, যে পি বলে যেটা সেটা হচ্ছে পর্ষদ। প্রথমেই হচ্ছে 65, নেক্সট 72, নেক্সট 76, নেক্সট 83, নেক্সট 86, 89, 120, এটা গেল পর্ষদ। এবার আমি করেছি এবিটিএ, এখানে কি করেছি, পেজ 23, 140, 311, 521, 740, 955। যদি খুব ভালো করে এই দুটোকে মিলিয়ে দেখো এগুলোকে, দেখবে অনেক স্টোরি এর মধ্যেই রিপিটেড আছে, অনেকগুলোই রিপিটেড আছে। মোটামুটি এগুলো করলে নিশ্চিত বলা যেতে পারে যে এর মধ্যে থেকে স্টোরি কিন্তু আসবে। অতএব এইগুলো তোমরা খুব ভালো করে করো। পুরো বিষয়টাকে আমি যতটা পারা গেছে, আজকে যদি আমাদের পার্ট 1 ভিডিওটাকে যদি আমরা এইভাবে ভাগ করি যে পার্ট 1, তাহলে এই পার্ট 1-এ আমরা এই অংশটা বললাম। এর ইন ডিটেলস এই চ্যানেলে তোমাদের দেওয়া আছে, তোমরা দেখো এবং কোনো অসুবিধে হলে বলো, সেটাকে আবার ক্লিয়ার করে দেওয়া হবে পরবর্তী কোনো ভিডিওতে। এরপরে আমরা গ্রামার, টেক্সচুয়াল গ্রামার এবং মোস্ট ইম্পর্টেন্ট কোন টেক্সচুয়াল গ্রামারগুলো আছে, টেক্সট বইয়ের মধ্যেই আছে এবং টেস্ট পেপার থেকেও আমরা কিছু কালেক্ট করেছি, যেগুলোর ওপর তোমাদের বলে দেবো। আশা করছি এটা তোমাদের কাছে খুব হেল্পফুল হবে। সকলকে আবার বেস্ট অফ লাক জানিয়ে, কোনো ভয় পাবে না, খুব ভালো পরীক্ষা হবে। এটুকুনি জেনে রাখো, তোমরা যদি ভালো পরীক্ষা না দাও তাহলে কারুরই পরীক্ষা ভালো হবে না। এটুকুনি বলে প্রত্যেককে আমার আশীর্বাদ, ভালোবাসা, শুভকামনা জানিয়ে আজকে ভিডিও এখানে আমি শেষ করলাম। থ্যাংক ইউ। তো গাইস, তোমরা আজকে তোমাদের ইংলিশ সাজেশনটা 2025 মাধ্যমিকের জন্য স্যার দিলেন এবং স্যারের এত হেক্টিক বা এত বিজি শিডিউলের মধ্যে থেকেও টাইম বার করে আমাদেরকে টাইম দিয়েছেন স্টাডি হ্যাক্সের প্ল্যাটফর্ম, তার জন্য আগেন স্যার আপনাকে থ্যাংক ইউ। আর তোমরা যে স্যার যে সাজেশনটা দিলেন এটা কেয়ারফুলি তোমরা নোট ডাউন করো, এটাই ফলো করতে থাকো। আর স্যার আরেকটা যেটা বললেন, কিছু জিনিস আরও
ডিটেলসে আর এক নেক্সট ভিডিওতে বলবেন। আর এখনও 2টো পার্ট বাকি আছে, সেটা হচ্ছে আমাদের গ্রামার পার্ট আর হচ্ছে আনসিন পার্ট। সেটা স্যার আরও একদিন টাইম বার করে স্যারের সুবিধা মতো স্যার আর একদিন একটা ভিডিও আপলোড মানে তোমাদের জন্য তৈরি করবেন, সেটা আমরা আগেই এই চ্যানেলে আমরা আপলোড করবো। তো আজকে এই অবধি কন্টিনিউ করতে থাকো, এটা পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট, বাই।